শুরু করছি আমাদের প্রথম অংশ দিয়ে। ৫১ থেকে ৬০ নম্বর ইডিএমের দিকে তাকালে একটা দারুণ প্যাটার্ন চোখে পড়ে। এগুলো মূলত অপ্রত্যাশিত বিপদ এবং ঝামেলার পরিস্থিতির রূপক। হ্যাঁ, ঝামেলার পরিস্থিতি। তালিকার ৫১ নম্বরে আছে আ হর্নেটস নেস্ট। ইংরেজিতে এর অর্থ হল অ্যান আনপ্লেজেন্ট ডিফিকাল্ট সিচুয়েশন, আর বাংলায় আমরা বলতে পারি একটি অশান্তি বা বিবাদের উৎস। বইয়ের ছবিতে দেখা যাচ্ছে গাছের ডালে একটি বোলতার চাক ঝুলছে আর চারপাশে বোলতা উড়ছে। হুম, এই ছবিটা দেখলেই কিন্তু মনের ভেতর একটা সহজাত ভয়ের সৃষ্টি হয়। হ্যাঁ, আমার তো দেখেই ভয় লাগছে। এবং এই ভয়টাই হলো আসল ট্রিক। মানব ইতিহাসে এমন কোনো সংস্কৃতি নেই যেখানে মানুষ বোলতার চাক নিয়ে খেলতে ভালোবাসে। রূপক হিসেবে এটি এতই শক্তিশালী যে হর্নেটস নেস্ট শুনলেই মস্তিষ্কে একটা বিপদের সংকেত বেজে ওঠে। কিছু পরিস্থিতি থাকে যা ঘাঁটাঘাঁটি করলেই বিপদ, ঠিক ওই বোলতার চাকের মতো। এই শারীরিক অনুভূতির বিষয়টা ৫২ নম্বর ইডিয়ামেও খুব স্পষ্ট। কোনটা সেটা? আ হট পটেটো, যার ইংলিশ ডেফিনেশন হল কন্ট্রোভার্সিয়াল ইস্যু এবং বেঙ্গলি মিনিং হল একটি বিতর্কিত ও ঝামেলার বিষয় যা এড়িয়ে চলাই ভালো। ছবিতে দেখা যাচ্ছে দু হাতে একটি ধোয়া ওঠা গরম আলু ধরে রাখার চেষ্টা চলছে। গরম আলু হাতে ধরে রাখা বেশ কষ্টের। হ্যাঁ, কিন্তু আমার একটা প্রশ্ন আছে এখানে। আমরা কেন কোনো মানসিক ঝামেলাকে বা রাজনৈতিক বিতর্ককে সরাসরি কঠিন না বলে হট পটেটো বলি? গরম আলু হাতে ধরার যে আক্ষরিক শারীরিক যন্ত্রণা, তা কি মানসিক চাপকে প্রসেস করতে সাহায্য করে? এখানে চমৎকার বিষয়টা হলো মানুষের ভাষা বিবর্তিত হয়েছে আমাদের শারীরিক অভিজ্ঞতার উপর ভিত্তি করে। আমাদের মস্তিষ্ক বিমূর্ত মানসিক যন্ত্রণার চেয়ে আক্ষরিক শারীরিক যন্ত্রণাকে দ্রুত চিনতে পারে। ও আচ্ছা। তাই যখনই গরম আলু শব্দটি আসে, সেই ছ্যাঁকা লাগার অনুভূতিটা মানসিক বিতর্কের ভয়াবহতাকে ১ সেকেন্ডের ভগ্নাংশে বুঝিয়ে দেয়। দারুণ একটা পয়েন্ট। এবার ৫৩ নম্বরের ভিজুয়ালটা দেখুন, আ হাউস অফ কার্ডস। এর ইংলিশ ডেফিনেশন হচ্ছে ফ্রাজাইল সিচুয়েশন, আর বাংলায় তাসের ঘর বা খুব দুর্বল কোনো পরিকল্পনা। হ্যাঁ, ছবিতে তাসের তৈরি একটি ঘর দেখা যাচ্ছে, যার যে কোনো একটা তাস সরালেই পুরোটা ধসে পড়বে। চরম অপদস্থ বা হতাশাজনক পরিস্থিতি। ছবিতে একজন মানুষ হাতে একটি কাগজ নিয়ে অত্যন্ত হতাশ ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। এই ছবিটা বেশ বিষণ্ণ। ছবিটা বিষণ্ণ হলেও কিক ইন দ্য টিথ ফ্রেজটি কিন্তু একটা আকস্মিক আঘাতের কথা বলে। ধরুন, কেউ খুব ভালো কিছুর আশা করছিল, কিন্তু হুট করে এমন একটা খবর পেল যা তাকে আক্ষরিক অর্থে মুখের ওপর লাথি খাওয়ার মতো স্তব্ধ করে দিল। হুম, সেই আকস্মিকতার রেশ ধরেই ৫৫ নম্বরে আমরা পাই আ লেম এক্সকিউজ। ইংলিশ ডেফিনিশন আনস্যাটিসফ্যাক্টরি এক্সকিউজ, বাংলায় বাজে ও অবিশ্বাস্য অজুহাত। মানে ওই ছাত্র আর শিক্ষকের ছবিটা। হ্যাঁ, ছবিতে একজন ছাত্র তার শিক্ষকের সামনে দাঁড়িয়ে কিছু একটা বলছে, আর শিক্ষকের মাথার উপর একটা বিশাল প্রশ্নবোধক চিহ্ন ভাসছে। এরপর ৫৬ নম্বরে আছে আ লাফিং স্টক, অবজেক্ট অফ রিডিকিউল বা সবার হাসির পাত্র। এটা বেশ ইন্টারেস্টিং। ছবিতে স্পটলাইটের নিচে থাকা একজনকে দেখে বাকিরা আঙ্গুল তুলে হাসছে। এই সামাজিক লজ্জার অনুভূতিটা কিন্তু বেশ গভীর। তা তো বটেই। সমাজবিজ্ঞানের চোখে দেখলে প্রাচীনকাল থেকেই মানুষ দলবদ্ধভাবে বাস করে। দল থেকে বহিষ্কৃত হওয়া বা লাফিং স্টক হওয়া মানেই হল নিজের সামাজিক নিরাপত্তা হারানো। তাই এই রূপকটি মানুষের গভীরতম সামাজিক ভীতিকে তুলে ধরে। একদম ঠিক। ৫৭ নম্বরে রয়েছে আ লিন প্যাচ। ইংলিশ ডেফিনেশন পিরিয়ড অফ পুয়ার পারফরমেন্স, বাংলায় দুঃসময় বা ক্রমাগত ব্যর্থতার সময়। ফেটে চৌচির হওয়ার শুষ্ক মাটিতে একটি মৃতপ্রায় গাছের দৃশ্য এখানে দেওয়া হয়েছে। ব্যর্থতার সময়কে বোঝাতে খুব ভালো একটা ছবি। হ্যাঁ, এরপর ৫৮ নম্বর এডিএমটি বেশ অদ্ভুত। আ লেফট হ্যান্ডেড কমপ্লিমেন্ট, ইনসাল্টিং রিমার্ক অ্যাপিয়ারিং অ্যাজ প্রেজ, যার বাংলা অর্থ বাঁকা প্রশংসা বা এমন প্রশংসা যা প্রকৃতপক্ষে অপমান। ছবিতে দুজন মানুষ হাসিমুখে করমর্দন করছে, তাই না? হ্যাঁ, কিন্তু পেছনের ছায়ায় দেখা যাচ্ছে শয়তানের রূপ। এই লেফট হ্যান্ডেড বা বাঁহাতি বিষয়ের সাথে অপমানের সম্পর্ক কি? এর শেকড় লুকিয়ে আছে প্রাচীন কুসংস্কারে। ঐতিহাসিকভাবে ইউরোপের বিভিন্ন ভাষায় ডান দিককে সঠিক এবং বাম দিককে অশুভ বা সিনিস্টার হিসেবে দেখা হতো। তাই নাকি? হ্যাঁ, তাই বাম হাতের প্রশংসার অর্থ হল
এমন একটা কথা যা শুনতে ভালো লাগলেও যার পেছনের উদ্দেশ্যটা অশুভ। ছায়ার শয়তানের রূপটি সেই লুকানো কপটতাকেই নির্দেশ করছে। দারুণ একটা ইতিহাস জানা গেল। 59 নম্বরে আছে আ লেপার্ড কান্ট চেঞ্জ ইটস স্পটস, ইম্পসিবল টু চেঞ্জ ওয়ানস ক্যারেক্টার। বাংলায় মানুষের স্বভাব পাল্টানো অসম্ভব। ছবিতে একটি চিতাবাঘকে সাবান আর ব্রাশ দিয়ে তার গায়ের দাগ ধুয়ে ফেলার বৃথা চেষ্টা করতে দেখা যাচ্ছে। মানে স্বভাব কখনোই বদলায় না। একদম। আর এই অংশের শেষে 60 নম্বরে আছে আ লিটল বার্ড টোল্ড মি, রিসিভ ইনফরমেশন ফ্রম আ সিক্রেট সর্স, বা গোপন সূত্রে খবর পাওয়া। নীল রঙের একটি ছোট পাখি মানুষের কানে ফিসফিস করছে এমন একটা ছবি এখানে রয়েছে। এই রূপকটি মজার কারণ এটি মূলত খবরের উৎসকে আড়াল করার একটি নিরীহ পদ্ধতি। কেউ হয়তো কোনো গুপ্তচর বা সোর্সের নাম বলতে চায় না, তাই সে কাল্পনিক একটি পাখির ঘাড়ে দোষ চাপিয়ে দেয়। হা, বেশ বুদ্ধিমানের কাজ। এবার আমরা দ্বিতীয় অংশে প্রবেশ করছি। 61 থেকে 70 পর্যন্ত ইডিয়ামগুলো মূলত মানুষের স্বভাব, শক্তি এবং দায়িত্বের ভার নিয়ে তৈরি। আচ্ছা। 66 নম্বরে রয়েছে আ লিটল গাশ অফ গ্র্যাটিটিউড, মিনিং ফ্রেন্ডলি ফিলিং। বাংলায় কৃতজ্ঞতার সামান্য বহিঃপ্রকাশ। ছবিতে একজন মানুষের হাতে হার্ট বা হৃদয়ের ছবি আঁকা কার্ড। 62 নম্বরে আ লাইভ ওয়ার, মিনিং ফুল অফ এনার্জি। বাংলায় চটপটে বা অত্যন্ত কর্মশক্তিপূর্ণ ব্যক্তি। এই ছবিটাতে একটা জলজলে কমলা রঙের দৌড়াতে থাকা এনার্জেটিক মানুষের ছবি আছে, তাই তো? হ্যাঁ, কিন্তু এই কমলা রংটা কেন ব্যবহার হলো? রঙের মনস্তত্ত্বে কমলা হল তীব্র শক্তি, উদ্দীপনা এবং বিদ্যুতের উত্তাপের প্রতীক। লাইভ ওয়্যার বা ছিঁড়ে পড়া জীবন্ত বিদ্যুতের তার যেমন স্থির থাকতে পারে না, তেমনি কিছু মানুষ স্বভাবগতভাবেই স্থির থাকতে পারে না। দারুণ বলেছেন। 63 নম্বরে আছে আ লং শট, মিনিং লিটল চান্স অফ সাকসেস। বাংলায় সফল হওয়ার খুব কম সম্ভাবনা। ছবিতে টার্গেট থেকে অনেক দূরে একটি তীর পড়ে থাকতে দেখা যাচ্ছে। এটা বেশ সোজাসাপটা। হ্যাঁ। 64 নম্বরটি হল এ লট অন ইয়োর প্লেট, মিনিং হ্যাভিং মেনি রেসপন্সিবিলিটিজ। বাংলায় অনেক দায়িত্ব বা সমস্যায় জর্জরিত। ছবিতে একজন মানুষ 2 হাতে অনেক ঘড়ি এবং কাগজের স্তূপ নিয়ে ভারসাম্য রক্ষার চেষ্টা করছেন। এখানে ঘড়িগুলো আধুনিক জীবনের সবচেয়ে বড় সংকট, সময়ের অভাবকে নির্দেশ করছে। একদম। প্লেটে অনেক খাবার থাকাটা একসময় প্রাচুর্যের লক্ষণ ছিল, কিন্তু এখন তা অতিরিক্ত দায়িত্বের ভারে দমবন্ধ হওয়ার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ঠিক তাই। 65 নম্বরে আমরা পাই আ ম্যান অফ লেটার্স, মিনিং স্কলার, বাংলায় পণ্ডিত ব্যক্তি। ছবিতে বইয়ে ঘেরা ডেস্কে বসা থাকা শিক্ষিত মানুষের ছবি। এটা বেশ ক্লাসিক একটা ইমেজ। হ্যাঁ, এর ঠিক পরেই 66 নম্বরে আ ম্যান অফ মিনস, মিনিং ওয়েলদি ম্যান, বাংলায় ধনী ব্যক্তি। ছবিতে একটি সুন্দর বাড়ি এবং গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা এক ধনকুবের। এরপর 67 নম্বরে আসি আ ম্যান অফ স্পিরিট, মিনিং কারেজিয়াস ম্যান, বাংলায় অত্যন্ত সাহসী মানুষ। ছবিতে পাহাড়ে চূড়ায় দাঁড়ানো এক বিজয়ী মানুষ। আর 68 নম্বরটা ঠিক উল্টো, তাই না? নম্বরে রয়েছে এ ম্যান অফ স্ট্র, মিনিং ম্যান অফ নো সাবস্টেন্স, বাংলায় অপদার্থ বা দুর্বল ব্যক্তি। মাঠে দাঁড়িয়ে থাকা একটি কাকতারুয়ার বা স্কেয়ার ক্রোর ছবি এখানে। এখানে বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। লক্ষ্য করুন, এ ম্যান অফ স্পিরিটকে বোঝাতে পাহাড়ের চূড়াকে ব্যবহার করা হয়েছে, আবার এ ম্যান অফ স্ট্রকে বোঝাতে খড়ের তৈরি কাকতারুয়া। আমরা মানুষের চরিত্র মাপার জন্য উচ্চতা এবং পদার্থের ঘনত্বকে রূপক হিসেবে ব্যবহার করছি। এই জায়গাটিতেই রূপকের আসল জাদু লুকিয়ে আছে। পাহাড়ের চূড়া মানেই মাধ্যাকর্ষণকে জয় করে ওপরে ওঠা, যা সাহসের সমার্থক। অন্যদিকে কাকতারুয়ার কাঠামো মানুষের মতো হলেও ভেতরে কোনো সার বস্তু নেই, পুরোটাই ফাঁপা খড়। যার নিজস্ব কোনো শক্ত ভিত্তি নেই, তাকে খুব সহজেই খড়ের সাথে তুলনা করা যায়। চমৎকার বিশ্লেষণ। 69 নম্বর ইডিয়ামটি হল আ মেয়ার্স নেস্ট, মিনিং ডিফিকাল্ট সিচুয়েশন অফ ফলস ইনভেনশন, বাংলায় একটি অত্যন্ত জটিল পরিস্থিতি বা মিথ্যা আবিষ্কার। ছবিতে জট পাকানো দাগ
আর ডিসকভারি লেখা বোর্ড নিয়ে বিভ্রান্ত এক মানুষের ছবি আছে। হ্যাঁ, কিন্তু ঘোড়া বা মেয়ের তো আর পাখির মতো বাসা বানায় না, তাই না? হা হা, ঠিক ধরেছেন। ঘোড়া বাসা বানায় না। তাই কেউ যদি বলে সে ঘোড়ার বাসা আবিষ্কার করেছে, তার মানে সে সম্পূর্ণ একটা ভুয়া বা অবাস্তব কিছু নিয়ে মেতে আছে। এই ইডিয়মটি মিথ্যা বিভ্রান্তিকে খুব সুন্দরভাবে তুলে ধরে। ও আচ্ছা, এবার বুঝলাম। আর ৭০ নম্বরে আছে আ মান্থ অফ সানডেজ, মিনিং আ ভেরি লং টাইম, বাংলায় দীর্ঘ সময়। এখানে একটি ক্যালেন্ডারে অনেকগুলো লাল রঙের এক্স চিহ্ন দিয়ে পার হওয়া সময়ের ছবি। দীর্ঘ অপেক্ষার একটা ভিজুয়াল। হ্যাঁ, এবার আমরা আমাদের তৃতীয় অংশে চলে যাচ্ছি, ৭১ থেকে ৮০ নম্বর ইডিয়ামে। প্রাত্যহিক জীবনের বিরক্তি এবং কিছু চমকপ্রদ পরিস্থিতি এখানে উঠে এসেছে। ৭১ নম্বরে আছে আ মুড পয়েন্ট, ডিসপিউটেড অর ওপেন টু আর্গুমেন্ট, বাংলায় বিতর্কমূলক বিষয়। ছবিতে প্রশ্নবোধক চিহ্ন নিয়ে দুজন মানুষের তর্কের দৃশ্য। আর ৭২ নম্বরটা তো সবার বেশ পরিচিত। একদম, আ নিডল ইন এ হেস্ট্যাক, ডিফিকাল্ট টু লোকেট, বাংলায় খড়ের গাদায় সূচ খোঁজা। বিশাল খড়ের গাদায় একটি সূচের ছবি দেওয়া আছে এখানে। বিশাল আয়তনের মাঝে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো কিছুর অস্তিত্ব খোঁজার হতাশা বোঝাতে এই ইডিয়ামটি শত শত বছর ধরে টিকে আছে। হ্যাঁ, ৭৩ নম্বরে আছে আ নাইট আউল, অওয়েক লেট এট নাইট, বাংলায় নিশাচর ব্যক্তি, রাতে কাজ করা মানুষ এবং জানালার বাইরে প্যাঁচার ছবি। ৭৪ নম্বরে আ নিগনগ, আ ফুল, বাংলায় বোকালোক। এখানে কলার খোসায় পা পিছলে পড়ে যাওয়া এক বোকালোকের দৃশ্য। বেশ মজার ছবি। হ্যাঁ, ৭৫ নম্বর ইডিএমটি হল আ পেইন ইন দ্য নেক, অ্যানয়িং অর নিউসেন্স, বাংলায় বিরক্তির কারণ। ছবিতে ঘাড়ে মশার কামড় বা ব্যথার লাল চিহ্নের ছবি। আর ৭৬ নম্বরে আছে আ পেনোলিপিস ওয়েব, এন্ডলেস জব, বাংলায় অন্তহীন কাজ। এখানে অনন্তকালের বা ইনফিনিটির চিহ্ন সহ এক নারীর তাঁত বোনার ছবি রয়েছে, তাই না? একদম। এই ৭৬ নম্বর ইডিয়মের প্রেক্ষাপট কিন্তু গ্রিক পুরাণ থেকে আসা। ওডিসিয়াসের স্ত্রী পেনেলোপ দিনের বেলা তাঁত বুনতেন আর রাতে তা খুলে ফেলতেন, যাতে তাকে নতুন করে বিয়ে করতে না হয়। এটি অনন্তকাল ধরে চলতে থাকা একটি কাজের ক্লাসিক উদাহরণ। ওফ, এটা জানতাম না। মজার ব্যাপার হলো, একদিকে আমরা পেনেলোপির মতো গ্রিক মহাকাব্যিক চরিত্রকে পাচ্ছি, আবার ঠিক তার আগের ইডিয়ামে মানে ৭৫ নম্বরে ঘাড়ের ব্যথায় মশার কামড়ের মতো একদম প্রাত্যহিক তুচ্ছ ঘটনাকে পাচ্ছি। ভাষা কতটা নমনীয় হতে পারে এটি তার প্রমাণ। একেবারে অবিশ্বাস্য। ৭৭ নম্বরে আছে এ পেনি ফর ইয়োর থটস, আস্কিং সামওয়ানস ওপিনিয়ন, বাংলায় তোমার মনের কথা কি জানতে পারি? চিন্তামগ্ন একজনকে মুদ্রার বিনিময়ে তার ভাবনা জানতে চাওয়ার ছবি। ৭৮ নম্বরে এ পারফেক্ট স্টর্ম, মানে ব্যাড সিচুয়েশন কজড বাই আনফেভারেবল সার্কামস্টেন্সেস। হ্যাঁ, বাংলায় চরম প্রতিকূল পরিস্থিতি। ছবিতে তুমুল ঝড়, বজ্রপাত এবং ডুবন্ত জাহাজের ছবি। ৭৯ নম্বর ইডিয়াম হল এ পিকচার পেইন্টস ১,০০০ ওয়ার্ডস, ভিজুয়াল ইজ মোর পাওয়ারফুল দ্যান ওয়ার্ডস, বাংলায় একটি ছবি হাজার শব্দের সমান। বইয়ের স্তূপের পাশে একটি ফ্রেমবন্দি সুন্দর প্রাকৃতিক দৃশ্য এখানে আঁকা। এটা তো আজকের আমাদের আলোচনার মূল থিম। একদম। তবে এখানে আমি একটু দ্বিমত পোষণ করতে চাই। কেন? এটা বোঝানোর জন্যই আমরা এতগুলো শব্দ বা ওয়ার্ডস ব্যবহার করছি। এটা ভাষা তত্ত্বের একটা দারুণ স্ববিরোধিতা। শব্দের সীমাবদ্ধতা প্রকাশ করতেও আমাদের শব্দেরই প্রয়োজন হয়। তবে আমাদের আজকের এই আলোচনাটি নিজেই এর প্রমাণ যে হাজারটা তাত্ত্বিক সংজ্ঞার চেয়ে একটা সচিত্র রূপক মস্তিষ্কে দ্রুত কাজ করে। একদম মেনে নিলাম। 80তে আছে আ পিস অফ কেক, আ ভেরি ইজি টাস্ক, বাংলায় অত্যন্ত সহজ কাজ। হাতে কেকের টুকরো নিয়ে থাকা হাস্যোজ্জ্বল মানুষ। খুব পরিচিত একটা ফ্রেজ। হ্যাঁ, এবার আমরা চতুর্থ অংশে প্রবেশ করছি, 81 থেকে 90 নম্বর ইডিয়ম। এখানে লাভ ক্ষতি এবং সমাজে থাকা অদ্ভুত চরিত্রগুলোর দিকে নজর দেওয়া হবে। 81 নম্বরে আছে আ পিস অফ দ্য পাই, আ শেয়ার ইন মানি ও বিজনেস, বাংলায় লাভের অংশ বা ব্যবসায়িক অংশ। ছবিতে পাই থেকে এক টুকরো কেটে নেওয়ার দৃশ্য। ঠিক তাই। ৮২ নম্বরে রয়েছে আ প্লাম জব, অ্যান ইজি প্লেজেন্ট জব, বাংলায় খুব ভালো বা লাভজনক কাজ। এখানে মাথায় মুকুট পরে টেবিলে পা তুলে আরামে থাকা বসের ছবি। একটা ব্যাপার লক্ষ্য করেছেন? কি ব্যাপার? ৮১ ও ৮২ নম্বরে ভালো বা লাভজনক কিছু বোঝাতে সবসময় পাই বা প্লামের মতো সুস্বাদু খাবারের উদাহরণটা না হয় কেন? এর শেকড় মানুষের বিবর্তনমূলক মনস্তত্ত্বে নিহিত।
আচ্ছা। হ্যাঁ, আদিম যুগে ক্যালোরিযুক্ত মিষ্টি খাবার বা ফল পাওয়াটা ছিল অত্যন্ত বিরল এবং সৌভাগ্যের ব্যাপার। তাই মানুষের অবচেতন মন যে কোনো বড় পুরস্কার বা অর্জনকে সুস্বাদু খাবারের সাথে যুক্ত করতে ভালোবাসে। কি চমৎকার ব্যাখ্যা। ৮৩ নম্বরে আছে আ কুইয়ার ফিশ, এক্সেন্ট্রিক পারসন, বাংলায় অদ্ভুত বা খামখেয়ালি লোক। সাধারণ স্যুট পরা মানুষদের মাঝে এক অদ্ভুত জোকার বা ক্লাউনের ছবি। বেশ অদ্ভুত ছবিটা। হ্যাঁ, ৮৪ নম্বর ইডিয়াম হল আ রেনি ডে, টাইম অফ ডিফিকাল্টি, বাংলায় দুর্দিন বা বিপদের সময়। বৃষ্টির মাঝে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকা বিষণ্ণ মানুষ। ৮৫ নম্বরে রয়েছে আ রে অফ হোপ, সামথিং দ্যাট প্রোভাইডস অপটিমিজম, বাংলায় আশার আলো। অন্ধকারের মাঝে একটি ছোট গাছে এসে পড়া সূর্যের আলোর ছবি। একদম। ৮৬ নম্বরে আ রেড লেটার ডে, ইম্পর্ট্যান্ট ও মেমোরেবল ডে, বাংলায় বিশেষ স্মরণীয় দিন। ক্যালেন্ডারে ২০ মে দাগ দেওয়া এবং গ্র্যাজুয়েশনের টুপির ছবি। প্রাচীনকালে ক্যালেন্ডারে ছুটির দিন বা উৎসবের দিনগুলোকে লাল কালি দিয়ে চিহ্নিত করা হতো। সেখান থেকেই এই রেড লেটার ডে কথাটির উৎপত্তি। ও আচ্ছা। ৮৭ নম্বর ইডিয়ামটি হল আ রেড র্যাগ টু আ বুল, সার্টেন টু প্রভোক সামওয়ান, বাংলায় চরম উত্তেজনার বা রাগের কারণ। ছবিতে লাল কাপড় দেখে তেড়ে আসা ষাঁড়ের ছবি। যদিও বিজ্ঞান বলে ষাঁড়ের লাল রং চিনতে পারে না, তারা কাপড়ের নড়াচড়ায় ক্ষিপ্ত হয়, তবুও রূপকটি টিকে গেছে। তাই নাকি? এটা বেশ ইন্টারেস্টিং। ৮৮ নম্বরে আছে এ রলিং স্টোন গ্যাদার্স নো মস, পার্সন হু ডাজন্ট সেটেল, বাংলায় অস্থিরমতি ব্যক্তি উন্নতি করতে পারে না। পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথরের ছবি। ৮৯ নম্বরে এ রটেন অ্যাপল। এ সিঙ্গল ব্যাড পার্সন ইন আ গ্রুপ, মানে বাংলায় দলের একমাত্র খারাপ ব্যক্তি বা জিনিস। ঠিক, এক ঝুড়ি ভালো অ্যাপেলের মাঝে একটি পচা ও পোকা ধরা অ্যাপেল। এই রটেন অ্যাপেল বা পচা অ্যাপেলকে কর্পোরেট অফিসের একটি টিমের সাথে খুব সহজেই মেলানো যায়। একটা টিমে হয়তো সবাই দারুণ কাজ করছে, কিন্তু শুধু একজন নেতিবাচক মানুষের কারণে পুরো দলের কর্মপরিবেশ বিষাক্ত হয়ে যায়। একদম ঠিক। বিজ্ঞানের ভাষায় একটি পচা অ্যাপেল ইথিলিন গ্যাস নির্গত করে, যা দ্রুত পাশের ভালো অ্যাপেলগুলোকেও পচিয়ে দেয়। মানুষের আচরণেও এই নেতিবাচকতা ঠিক ভাইরাসের মতোই সংক্রামক। দারুণ বলেছেন। ৯০ নম্বরে আমরা দেখছি এ সিক্রেট কাউ। পার্সন নেভার টু বি ক্রিটিসাইজড, বাংলায় সমালোচনার ঊর্ধ্বে এমন কেউ, একটি সোনালী মূর্তির সামনে মানুষের প্রণাম করার দৃশ্য। হ্যাঁ, সমালোচনার বাইরে থাকা মানুষ। একদম। এবার আমরা আমাদের বিশ্লেষণের শেষ অংশে চলে এসেছি। ৯১ থেকে ১০০ নম্বর ইডিয়ম। এখানে আমূল পরিবর্তন এবং অনর অবস্থানের কথা বলা হয়েছে। ৯১ নম্বরে আছে আ সেফ পেয়ার অফ হ্যান্ডস, রিলায়েবল পার্সন, বাংলায় নির্ভরযোগ্য ব্যক্তি। পরম যত্নে পৃথিবীকে ধরে রাখা দুটি হাতের ছবি। খুব সুন্দর একটা রূপক। হ্যাঁ। ৯২ নম্বর ইডিয়ম হল আ সি চেঞ্জ, প্রোফাউন্ড ট্রান্সফরমেশন, বাংলায় আমূল পরিবর্তন। ছবিতে পানির ঢেউ ধীরে ধীরে মহাকাশের গ্যালাক্সিতে পরিণত হওয়ার জাদুকরী দৃশ্য। ৯৩ নম্বরে আছে আ শট ইন দি আর্ম, এনকারেজিং স্টিমুলাস, বাংলায় উদ্দীপনা বা উৎসাহদায়ক কিছু। দৌড়বিদকে হাত মিলিয়ে উৎসাহ দেওয়ার ছবি। ঠিক। ৯৪ নম্বরে আ সাইট ফর সোর আইজ, পার্সন থিং এক্সট্রিমলি প্লিজ টু সি, বাংলায় যা দেখে চোখ জুড়িয়ে যায়। এক হাইকারের সামনে হঠাৎ ভেসে ওঠা সুন্দর মরুদ্বীপের দৃশ্য। আর ৯৫ নম্বর ইডিয়ামটি হল আ স্কেলেটন ইন দ্য কাবার্ড, এম্বারাসিং সিক্রেট, বাংলায় গোপন কোনো লজ্জাজনক কাহিনী। বেগুনি রঙের দরজা খুলতেই উকি দেওয়া কঙ্কালের ছবি আছে ওখানে। তাহলে এই সব কিছুর কি দাঁড়ালো? ৯২ নম্বরে সমুদ্রের পানির গ্যালাক্সিতে পরিণত হওয়াটা বা আ সি চেঞ্জ, এক অসাধারণ রূপক যা সীমাহীন পরিবর্তনের কথা বলে। আবার ঠিক উল্টো দিকে ৯৫ নম্বরে আলমারিতে লুকিয়ে থাকা কঙ্কাল, ভীষণ আক্ষরিক এবং ভয়ঙ্কর একটি ছবি। এখানেই ভাষার বৃহত্তর প্রেক্ষাপট বা বিগার পিকচারটি উন্মোচিত হয়। ভাষা কেবল তথ্য আদান প্রদানের মাধ্যম নয়, এটি মানব মনের আয়না। দারুণ কথা। এটি একই সাথে আমাদের গ্যালাক্সির মতো বিশাল স্বপ্নগুলোকে ধারণ করে, আবার আলমারিতে লুকিয়ে রাখা কঙ্কালের মতো আমাদের গভীরতম অপরাধবোধ ও ভয়গুলোকেও তুলে ধরে।
একদম ঠিক বলেছেন। ৯৬ নম্বরে আছে আ স্নোবল এফেক্ট, অ্যাক্সেলারেটিং গ্রোথ, বাংলায় ক্রমবর্ধমান প্রক্রিয়া, ছোট থেকে গড়িয়ে বড় হওয়া তুষারগোলকের দৃশ্য। ৯৭ নম্বরে আ সোর পয়েন্ট উইথ, সামথিং উইচ হার্টস ইমোশনালি, বাংলায় কোনো স্পর্শকাতর বিষয়, বুকে লাল রঙের ক্রস চিহ্ন দেওয়া ব্যথার জায়গা। ব্যথার অনুভূতি। হ্যাঁ, ৯৮ নম্বরে আ স্কোয়ার ডিল, ফেয়ার এগ্রিমেন্ট, বাংলায় ন্যায্য চুক্তি, দুই পক্ষের মধ্যে হাত মেলানোর ছবি। ৯৯ নম্বরে পাচ্ছি আ স্টিক ইন দ্য মাড, পার্সন হু রেজিস্টস চেঞ্জ, বাংলায় সেকেলে লোক বা পরিবর্তন বিমুখ ব্যক্তি, কাদায় আটকে থাকা অনর এক মানুষের ছবি। আর শেষটা? আর আমাদের আজকের একেবারে শেষ ইডিয়ম ১০০ নম্বরে রয়েছে আ স্টিফ নেকড পার্সন, অবস্টিনেট অর স্টাবার্ন পার্সন, বাংলায় একগুঁয়ে ব্যক্তি, ঘাড় সোজা করে অহংকারী বা একগুঁয়ে ভঙ্গিতে দাঁড়ানো এক ব্যক্তির ছবি। এই শেষ দিকের ইডিয়মগুলো, বিশেষ করে কাঁদা বা শক্ত ঘাড়ের রূপকগুলো, মানুষের মনস্তাত্ত্বিক জড়তাকে চমৎকারভাবে শারীরিক রূপ দেয়। মানুষ যখন মানসিক পরিবর্তন মেনে নিতে পারে না, তখন সে শারীরিকভাবেও যেন অনড় হয়ে যায়। একদমই তাই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেতে।